মপিয়া নদী লালও না, সবুজও না, গেরুয়াও না। অবসর তো একেবারেই না। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর, যেরকম সেরকম একদম ছোট্ট একটা বিরতি। রাত্রির 2:30তেও যদি কিছু ডেভেলপমেন্ট হয়, গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। সকাল 5:30 হলেও গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। তো আমি প্রথম ফোন সাইলেন্ট করে দুপুরে একটু ঘুমিয়েছি, রাতে ভালো করে ঘুমিয়েছি। আমি এত বছর আমার কোনো সন্ধে ছিল না, সন্ধেগুলো একটুখানি বন্ধুদের সাথে কাটা। আমার জন্য এটা খুব টাফ একটা ডিসিশন যে 24 ঘন্টা ছাড়া, কিন্তু এটা একদমই একটা প্রফেশনাল ডিসিশন এবং কোথাও কোনো কর্পোরেট রাজনীতি নেই। অভিজিৎ গাঙ্গুলি আর রুদ্রনীল ঘোষ তাদের ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, এন্ড আই ফিল সো ব্যাড। অভিজিৎ গাঙ্গুলি বা রুদ্রনীল দুটি ক্ষেত্রেই আমি বলবো যে না ওদের পার্টি, না আমার অর্গানাইজেশন, কেউ এটার মধ্যে ঢোকেনি। সাংবাদিকতা আমি যতদিন করব সাংবাদিকতাই করব, কোনো জার্সি পরে করব না। রাজনীতির ময়দানে আমরা দেখতে পাবো না মপিয়া নন্দীকে। সাংবাদিক যতদিন আছি ততদিন তো নয়। যারা ক্যাব চালান, তাদের যে পেশা, সেই পেশাটাকেও আমি সম্মান করি। গাড়ি চালানোটা আমি রিসেন্টলি নিজে গাড়ি চালাচ্ছি এবং এটাকে আমি ভীষণ প্যাশনেট। এখনো বেশ কিছু লোক আছে যারা কলকাতায় আসতেই ভয় পাচ্ছে, কারণ আমি তাদের বলে রেখেছি কলকাতায় এলে তাদের আমি এয়ারপোর্ট থেকে পিক আপ করবো। আমি কিন্তু পোর্টালকে আক্রমণ করিনি। আমি লিখেছিলাম যে কিছু পোর্টাল করছে তাদের ভিউজের স্বার্থে, ভিউজের জন্য এই টুইস্টটা দেওয়া হচ্ছে। যেখানে যে ফর্মে সাংবাদিকতা করেন তারা সবাই আমার সহকর্মী। ব্যক্তির পছন্দ অপছন্দ আর আমার পেশাগত যে দায়বদ্ধতা, দুটোর মধ্যের ফাইন লাইনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। যতদিন সাংবাদিকতা করবো ততদিন আমার রাজনৈতিক মতাদর্শ আমার সাংবাদিকতাকে কখনো তার দিক নির্দেশ করবে না। বিয়ে কবে করছো? বিয়ে তো করেছিলাম, টিকেনি, ভেঙে গেছে। পরবর্তী কি চিন্তাধারা রয়েছে? পাত্র আছে, তমালার আমি খুব বন্ধু, তো আমি ওকে বলি যে তুই ইনিকে, আর ও বলে যে মবিয়াদি তুমি কে তুমি। বাংলার বরখাদত মানে যদি তুমি বলো যে কনফ্লিক্ট জোনে কাজ, সে কনফ্লিক্ট জোনে কাজ করেছি, সুযোগ পেলে ডেফিনেটলি আবারও করব। একদম ইন্ডিভিজুয়াল কিছু দেখবো আমরা, নাকি আবার মেইন স্ট্রিমে ফিরে উত্তর পরে পাবে, অপেক্ষা, কিন্তু সাংবাদিক হিসেবেই থাকবো। দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থেকে যে লড়াই করার যে বিষয়টা, সেটা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রবল ভাবে রয়েছে। বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ডেফিনেটলি একটা আজকে এত নিয়োগ দুর্নীতি নিয়ে যে এত কিছু হচ্ছে, ডেফিনেটলি তার একদম সূত্রপাতটা তার হাত দিয়ে হয়েছে। রাহুল গান্ধীকে যতটা আন্ডার এস্টিমেট করা হয়, রাহুল গান্ধীকে ততটা আন্ডার এস্টিমেট করা যায়। মোহনবাগান না ইস্ট বেঙ্গল এটা আমি বলবো না, কারণ এটা বললে আমার প্রভু তো মার খাওয়ার সম্ভাবনা। আমি কোনো দিন বলবো না যে আমি কারো ইন্টারভিউ নেবো না, বিকজ আমার কাছে কোনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি আবার পাই নেবে। নমস্কার, বাংলা হান্টে আপনাদেরকে স্বাগত। আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, বর্ণময় তার কর্মজীবন। আমার মতো সাংবাদিকরা যাকে দেখে অনুপ্রাণিত হয়, আর কোন রকম কোনো গৌরচন্দ্রিকা করছি না, সরাসরি পরিচয় করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আজ বাংলা হান্টে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মপিয়া নন্দী। দিদি, প্রথমেই তোমাকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ শোভন, থ্যাংক ইউ। দিদি, প্রথমে জিজ্ঞেস করি কেমন আছো তুমি? দারুণ। অবসর বিরতির পর নাকি অবসর? অবসর তো একেবারেই না, কারণ আমি ভীষণ নিউজ অ্যাহলিক, ওয়ার্ক অ্যাহলিক একজন মানুষ। একদম বিরতি, এবং খুব ছোট বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পর, যেরকম সেরকম একদম ছোট্ট একটা বিরতি। মানে আমরা আবার মপিয়া নন্দীকে সাংবাদিক হিসেবে পাবো পুরো দস্তুর, একটা ছোট্ট জাস্ট বিরতি। একদম। দিদি, দীর্ঘ প্রায় 25 বছরের সাংবাদিকতার জীবন, মানে কর্মব্যস্ততার মধ্যে ব্যস্ত ছিলেন চরম লেভেলে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি যে তুমি একটু বিরতি নিয়েছো। কিভাবে সময় কাটছে তোমার? দেখো, প্রথম দুদিন তো আমি জাস্ট ঘুমিয়েছি, কারণ আমি কোনোদিন ফোন সাইলেন্ট করে ঘুমাতাম না, কারণ অনেক ইম্পর্টেন্ট মেসেজ। এবং আমার যারা সহকর্মী তারা জানে যে রাত্রির 2:30তেও যদি কিছু ডেভেলপমেন্ট হয়, গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। সকাল 5:30 হলেও গ্রুপে আমি অ্যাক্টিভ থাকি। তো আমি প্রথম ফোন সাইলেন্ট করে দুপুরে একটু ঘুমিয়েছি, রাতে ভালো করে ঘুমিয়েছি। তারপর অনেক বন্ধুদের সাথে, কারণ আমি এত বছর আমার কোনো সন্ধে ছিল না। আমি অফিস থেকে ম্যাক্সিমাম দিন বাড়ি ফিরি ধরো 10:30টার সময় অফিস থেকে বেরোই, বা তারও পরে, তার আগে তো কোনোভাবেই না। তো সন্ধেগুলো একটুখানি বন্ধুদের সাথে কাটাচ্ছি, অন্য বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, তাদের অনেক অনুযোগ ছিল। তারপর আমার গ্রামের বাড়ি, যেখানে গ্রামের বাড়িতে গিয়ে আমি অনেকদিন থাকা হয়নি, যখন গেছি জাস্ট কয়েক ঘন্টার জন্য থেকে চলে এসেছি। তো এবার প্ল্যান আছে যে গ্রামের বাড়িতে গিয়ে 2-1 দিন থাকবো, থেকে আবার তারপর ফিরবো। বাইরে ভ্রমণের কোনো প্ল্যান রয়েছে? আছে, কিন্তু সেটাও খুব ছোট। আর তার মাঝে আমি বললাম যে যাদের এতদিন ধরে অনুযোগ ছিল যে আমি দেখা করি না, তাদের সাথে সময় কাটাই না, বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে, সেগুলো যতটা সম্ভব করার একটু চেষ্টা করছি। আচ্ছা দিদি, এই তোমার বাড়িতে আমরা সকলেই জানি ছোট ছোট বাচ্চা রয়েছে, খুদেরা রয়েছে, তারা কেমন আছে এখন? বর্তমানে তাদের সংখ্যা কেমন? 10। প্রত্যেকের নামগুলো বেশ মজার।
তোমারই দেওয়া সব নাম? হ্যাঁ, আমি আমার দেওয়া কিছু, মায়ের দেওয়া, আর কিছু হচ্ছে মা আর আমি প্রচন্ড ঝামেলা। যেমন ধরো একজনের আমি নাম রাখলাম যে কুকিজ, মা বললো যে কুকিজ 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 না, কুকিজ কুকিজ ডাকলে ভালো লাগছে না, ঠিক আছে। এরকম ভাবে এখন যার নাম ঘেন্টু, সেই ঘেন্টুর অনেকবার নাম চেঞ্জ হয়েছে। মানে প্রথমে ঘেন্টুর নাম দেওয়া হলো ঝুরি ভাজা, তারপর সেটা হলো ঝুরি, তারপর সেটা হলো ছোট্ট সোনা, তারপর হলো ভোম্বল। যখন ভোম্বল ওর নাম, ও জাস্ট ভোম্বল নামটার সঙ্গে অ্যাডজাস্ট করছে, সেই সময় আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো, সেই সময় ওর নাম দেওয়া হলো ভামোস, ঠিক আছে। এরপর আমাদের বাড়িতে যিনি থাকেন, আমার বোনের মতোই যিনি থাকেন, তিনি বললেন যে তোমাদের এই সব নামের চক্করে ও নিজের নামই জানছে না, ওর নাম হলো গেন্টু, তাই এখন তার নাম গেন্টু। অসাধারণ। দিদি, সকলের মনে মানে একদম প্রত্যন্ত গ্রামের মানুষজনও কিন্তু মৌপিয়া নন্দী মানে জানে জি 24 ঘন্টার একটা বড় মুখ, সকলেরই জানা এটা। সেই জায়গা থেকে সরে গেলে এটা কি কর্পোরেট রাজনীতির শিকার হলে তুমি? একদমই না, একদমই না, কোনো রাজনীতির শিকার না। ঠিকই 18 বছর ধরে আমি এই সংস্থায় থেকেছি, এবং এই সংস্থায় যে থেকেছি, আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি, আজ যে আমি কেন জি 24 ঘন্টা ছাড়ছি এটা নিয়েও যে মানুষ আলোচনা করছেন, এই যে জায়গাটা তারা আমাকে দিচ্ছেন, সেটাও কিন্তু জি 24 ঘন্টার জন্য। তো জি 24 ঘন্টা আমার কাছে পরিবার। জি 24 ঘন্টায় আমি কাজ করেছি, সমস্ত রকমের সুযোগ পেয়েছি, আমি দায়িত্ব পেয়েছি, আমি সব রকমের, আমার ওটা সেকেন্ড হোমও না, আমার ফার্স্ট হোম। অ্যাকচুয়ালি 18 বছর ধরে জি 24 ঘন্টা আমার ফার্স্ট হোম। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে তারা অনেকগুলো হয়তো চেঞ্জ করেন, যেহেতু আমি 18 বছর চেঞ্জ করিনি, তাই জন্য অনেকেই নানা রকম কারণ ভাবছেন বা কেন ছাড়লাম এটা ভাবছেন। এটা ঠিকই আমার জন্য এটা খুব টাফ একটা ডিসিশন যে জি 24 ঘন্টা ছাড়া, কিন্তু এটা একদমই একটা প্রফেশনাল ডিসিশন, এবং কোথাও কোনো কর্পোরেট রাজনীতি নেই। মানে আই এম রাদার ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল মাই কলিগস, মাই বসেস, ডক্টর সুভাষ চন্দ্র, সবার কাছে আমি কৃতজ্ঞ। তো একদম মানে যেগুলো চলছে, যে জল্পনাগুলো চলছে কর্পোরেট রাজনীতি, অ্যাবসলিউটলি না। আচ্ছা দিদি, আমরা কয়েকদিন আগে দেখলাম যে একদম জি 24 ঘন্টার একটা অনুষ্ঠানে আমরা দেখছিলাম, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বড় সড়ো তোমার একটা ঝামেলার মতো একটা ছোট্ট করে হলো। তারপরে রুদ্রনীলকে নিয়ে আমরা ফেসবুকে একটা দ্বন্দ্ব দেখছিলাম বেশ কয়েকদিন ধরে, একটা দিন এক সপ্তাহের টাইম নিয়েছিল, তুমি একটার পর একটা পোস্ট করছো, সেই সবটি কিছু এফেক্ট করলো? একদমই না রাদান, আমার খুব খারাপ লাগছে। আমি মজার কথা বলছি, শোন, আমি জাস্ট যখন দুদিন প্রায় ঘুমিয়ে কাটাচ্ছি, ফোন খুব কম ধরছি, দেখছি অনেক মেসেজ ঢুকছে, যার মধ্যে দু ধরনের মেসেজ। একটা হচ্ছে প্রচুর লোক কনগ্রাচুলেট করছে, প্রথমে বুঝলাম না কেন কনগ্রাচুলেট করছে, চাকরি ছেড়েছি, এই মুহূর্তে চাকরি নেই। তখন বুঝলাম যে নানা দিকে রটেছে। আমি বিভিন্ন, মানে আমি জানি না আমি এক্স্যাক্টলি কোন চ্যানেলে বা কোন ডিজিটাল প্ল্যাটফর্মে কোন পোস্টে কত আমার স্যালারি, ঠিক আছে, কবে আমি জয়েন করছি, সব নির্ধারণ হয়ে গেছে, ঠিক আছে, একমাত্র আমি জানি না, সেই জন্যই কনগ্রাচুলেশনস এর বন্যা। আরেকটা আমি দেখলাম প্রচুর সমবেদনা আসছে। আমি বুঝলাম না যে সমবেদনা কেন, ভাবলাম হতেই পারে যে আমি চাকরি এখন করছি না কেউ। তারপর দেখলাম যে না, অভিজিৎ গাঙ্গুলি আর রুদ্রনীল ঘোষ তাদের ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে, এন্ড আই ফিল সো ব্যাড। অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে আমার যেটা হয়েছে অন এয়ার, ইটস পার্ট অফ দ্য গেম। এটা আমি খুব খুব স্পোর্টিংলি নিয়েছি, এবং আমি শিওর যে উনিও এর মধ্যে কিছু মনের মধ্যে পুষে রাখেনি। আর যে কোনো মানুষ সম্পর্কে যে ওটা হয়েছে মানেই আমি ধরে নিলাম যে অভিজিৎ গাঙ্গুলি এত ভিন্ডিকটিভ, তিনি সঙ্গে সঙ্গে আমাকে শাস্তি দেওয়ার জন্য ফোন করে দিলেন, এবং আমার ম্যানেজমেন্ট তারাও আমার একটা ফোনে তারা ডিসিশন, মানে এটা তো হতেই পারে না। তাহলে তো একজন সাংবাদিকের যদি একটা ফোনে চাকরি যায়, তাহলে তো তার প্রত্যেক দিন এরকম 10টা করে ফোন আমার এগেন্স্ট, যে কোনো সাংবাদিকের এগেন্স্টে যায়, বিকজ যে খুশি হবে না সেই ফোন করবে। আর রুদ্রনীলের সঙ্গে আমার যেটা হয়েছে সেটা একদম ব্যক্তিগত স্তরে, এবং অভিজিৎ গাঙ্গুলি বা রুদ্রনীল দুটি ক্ষেত্রেই আমি বলবো যে না ওদের পার্টি, না আমার অর্গানাইজেশন, কেউ এটার মধ্যে ঢোকেনি। এটা অ্যাবসলিউটলি রুদ্র আমার 20 বছরেরও বেশি সময় ধরে বন্ধুত্ব। আমি ইনফ্যাক্ট রুদ্রকে বললাম যে আরে আমার খুব খারাপ লাগছে, অকারণ আমার চাকরি ছাড়ার সঙ্গে তোমাকে জড়াচ্ছে, প্লিজ কিছু মনে করো না, বিকজ আমি বেচারা কোনো এদের দোষ নেই। রাদার আমি এখনো মনে করি যে এরা দুজনেই আমার ওয়েলউইশার। যেমন মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার গত বছর একটা ভীষণ ঝামেলা হয়ে গিয়েছিল অন এয়ার, বাট মোহাম্মদ সেলিম আমরা ওয়েলউইশার, এবং আমিও মোহাম্মদ সেলিমকে অত্যন্ত শ্রদ্ধা করি। তো এগুলো এত ছোট ছোট ইস্যু একদমই না। দিদি, সাংবাদিকতা তো দীর্ঘদিনের, এখন কিছুটা বিরতির পর তুমি বললে আবার শুরু করবে ছোট্ট বিরতির পর, তাহলে রাজনীতির যোগ রয়েছে কিছু? না, সাংবাদিকতা না, সাংবাদিকতা আমি সাংবাদিকতার জন্যই করি,
সাংবাদিকতা আমি যতদিন করব সাংবাদিকতাই করব, কোনো জার্সি পরে করবো না। রাজনীতির ময়দানে আমরা দেখতে পাবো না মৌপিয়া নন্দীকে? সাংবাদিক যতদিন আছি ততদিন তো নয়। আচ্ছা আচ্ছা দিদি, আমরা তোমাকে প্রায় সময় দেখি ফেসবুকে ড্রাইভিং করছো, খুব ভালোভাবে আমরা দেখি, সেটা খুব মজাও পায় সকলে আমরা, আর তোমার যারা ফেসবুকে রয়েছে তারাও খুব উৎসাহিত করে তোমাকে। গতকালই আমরা একটা জিনিস দেখলাম যেখানে তুমি এয়ারপোর্টে তোমার একজন বন্ধুকে ড্রপ করতে গেছিলে। মানে মৌপিয়া নন্দী কি তাহলে ক্যাব যারা অনলাইন বিজনেস রয়েছে তাদের বিজনেসে মার খাওয়াতে চলেছে? না 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 না, কিন্তু এটাও ঠিক যে যারা ক্যাব চালান তাদের যে পেশা, সেই পেশাটাকেও আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি না যে আমার তাদের মতো যোগ্যতা আছে এই পেশাতে যাওয়ার। কারণ প্রত্যেকটা পেশার তার নিজের নিজের অনেক কিছু রয়েছে যেগুলো জানতে হয়, যেগুলো শিখতে হয়, যেগুলো দক্ষতা। গাড়ি চালানোটা আমি রিসেন্টলি নিজে গাড়ি চালাচ্ছি এবং এটাকে আমি ভীষণ প্যাশনেট, আমি ভীষণ ব্যাক করছি। এবং প্রথম দিকে যেটা হচ্ছিল যে আমি লোকজনকে ধরে বেঁধে গাড়িতে তুলছিলাম, ঠিক আছে, তারা প্রায় উঠবেন, এবং এখনো বেশ কিছু লোক আছে যারা কলকাতায় আসতেই ভয় পাচ্ছে, কারণ আমি তাদের বলে রেখেছি কলকাতায় এলে তাদের আমি এয়ারপোর্ট থেকে পিক আপ করবো, দে আর ক্যান্সেলিং দেয়ার টিকেট। তো আমার বন্ধু, আমার খুব বন্ধু, ওয়ার্ল্ড ফেমাস মাউন্টেনিয়ার, ও ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, তো ও ব্যাঙ্গালোর যাচ্ছিল, ওর লেট নাইট ফ্লাইট ছিল। তো আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে এয়ারপোর্ট ড্রপ করবো, করে আমি ড্রপ করে দিলাম। এন্ড আই এম এনজয়িং দিস, এই ড্রাইভ করাটা আমি ভীষণ এনজয় করছি। দিদি, আমরা ফেসবুকে কোনো একটা বিষয় হোক, সেখানে খেলার হোক বা কোনো কিছু রাজনীতি হোক, তোমার মন্তব্য আমরা পাই। আমরা একটা জিনিস দেখলাম গত পরশু তুমি একটা পোস্ট করেছিলে তোমার যে 24 ঘন্টা ছাড়া নিয়ে, সেখানে তুমি একটা কথা শেষের দিকে লিখেছিলে পোর্টাল নিয়ে আক্রমণ। তাহলে কি মেইন স্ট্রিম করো বলে পোর্টালদেরকে সেভাবে সাংবাদিক হিসেবে মনে করো না? মানে নট এট অল, অ্যাবসলিউটলি না। আমি কিন্তু পোর্টালকে আক্রমণ করিনি। আমি লিখেছিলাম যে কিছু পোর্টাল করছে তাদের ভিউজের স্বার্থে। অ্যাজ আ জার্নালিস্ট আমি নিজেও জানি, যেহেতু আমি এই জি 24 ঘন্টাতেও যে ডিজিটালও তো তার পার্ট, এবং সেটাও আমি দেখতাম। তো ভিউজ, তো আমি জানি ভিউজ কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু ভিউজের অফকোর্স আমিও যখন নিউজ করি আমাকে তো ভিউয়ারশিপ মাথায় রাখতে হয়, আমাকে কাজে ভিউজের কথা কোনো পোর্টাল ভাবলে সেটা খারাপ অ্যাবসলিউটলি নয়। এবং ওটাতে কোনো পোর্টালকে আমি শুধু বলেছি দেখুন ভিউজের জন্য এই টুইস্টটা দেওয়া হচ্ছে। আচ্ছা, তুমি যদি দেখো আমি যেটা মিন করতে চাইছি, ভিউজের জন্য কিছু পোর্টাল করছে ভিউজের স্বার্থে, বিকজ ভিউজের জন্য এই টুইস্টটা দিচ্ছে যার কোনো ভিত্তি নেই। এবং ভিউজের জন্য যদি করে, প্রথমত হচ্ছে ডিজিটাল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। দ্বিতীয়ত হচ্ছে যেখানে যে ফর্মে সাংবাদিকতা করেন তারা সবাই আমার সহকর্মী। এবং তুমি একটু আগে বলছিলে না যে আমি অনুপ্রেরণা, আই এম হাম্বলড এনাফ, কিন্তু আমি একই সঙ্গে বলছি তোমরা যারা আমার থেকে অনেক কম বয়সে তোমরা এসে যারা কাজ করো, তোমাদের দেখেও আমি প্রত্যেক মুহূর্তে শিখি। নট অনলি দ্যাট, আমাকে নিজেকে প্রস্তুত রাখতে হয় যে তোমাদের যে ভাবনা, তোমাদের এই মুহূর্তের যে তৎপরতা, তোমাদের এই মুহূর্তের যে ক্ষিপ্রতা, তোমাদের যে প্রেজেন্স অফ মাইন্ড, তার সাথে যদি আমি কম্পিট করতে পারি, সেটা যদি আমি না করতে পারি তাহলে আমি তাল রাখতে পারবো না। সো এটা কিন্তু টু ওয়ে। এমন ভাবার কারণ নেই যে মৌপিয়া নন্দীকে দেখে কয়েকজন অনুপ্রাণিত হচ্ছেন আর মৌপিয়া নন্দী সেটা এনজয় করছেন, নট এট অল। আমাকে তোমরা যত ইয়াং জার্নালিস্ট আছে আমি তাদের কাজ ফলো করি, তাদের দেখি, তাদের কোনোটা ভালো লাগলে সেটা নেওয়ার চেষ্টা করি, আমি তাদের কাছ থেকে শিখি। আচ্ছা দিদি, একটা জিনিস বারবার চর্চায় আসে, মৌপিয়া নন্দী লাল না সবুজ? মৌপিয়া নন্দী লালও না, সবুজও না, গেরুয়াও না, কিছুই না। কোন রকম কোন রাজনৈতিক দল মতাদর্শ ফলো করা বা কোনো নট এট অল। অফকোর্স আমি ভোট যখন দিই, অফকোর্স ভোট তো আমি দিই, কিন্তু এক হচ্ছে যে আমি কখনোই কোনো নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক আদর্শের পক্ষে ছিলাম না। আমি ইভেন ছাত্র জীবনে আমি কখনো রাজনীতি করিনি। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন রকম, যেমন কেউ কেউ জানতেন যে আমি নাকি অমিতাভ নন্দীর মেয়ে, ঠিক আছে, সেটা আমি ইভেন অমিতাভ নন্দীও সেটা শুনেছিলেন, তিনি বলেছিলেন। তো সেখান থেকে কোথাও যেটা ট্যাগ করে দেওয়া হয়েছিল যে মৌপিয়া নন্দী হচ্ছে চূড়ান্ত সিপিএম। তারপর হলো যে না মৌপিয়া নন্দী নিশ্চয়ই সিপিএম না, মৌপিয়া নন্দী নিশ্চয়ই প্রচন্ড তৃণমূল। তারপর হলো যে না মৌপিয়া নন্দী নিশ্চয়ই গদি মিডিয়া। তো এগুলো হতেই থাকে, কিন্তু আমি মনে করি যে যার যে ব্যক্তি ভাবনায় থাকুক না কেন, শুধু ফরগেট অ্যাবাউট পার্টি, যে কোনো ইস্যুতে তো প্রত্যেক মানুষের একটা খুব স্ট্রং ওপিনিয়ন থাকে, সেটা এবং যে আমার ব্যক্তির যে পছন্দ অপছন্দ, ব্যক্তির পছন্দ অপছন্দ আর আমার পেশাগত যে দায়বদ্ধতা, দুটোর মধ্যের ফাইন লাইনটা মেনটেন করা খুব
ইম্পর্টেন্ট। মানে রাজনীতির জায়গায় পেশাদারিত্বের জায়গায়। হ্যাঁ, এবং যতদিন সাংবাদিকতা করবো ততদিন আমার রাজনৈতিক মতাদর্শ আমার সাংবাদিকতাকে কখনো তার দিক নির্দেশ করবে না। বেশ, সেটা চায়ের আড্ডায় আমি নিজের মতাদর্শ নিয়ে চলতে পারি, এবং আমার মনে হয় সেখানেও সবাই তো এই মুহূর্তে খুব রিজিড, মানে আইদার সাদা অথবা কালো না, কিন্তু আমরা যদি সত্যি মনে করি যে না, আমার ডেফিনেটলি একটা ভাবনা থাকতে পারে, কোনো দলকে ডেফিনেটলি আমি ভোট দিই, কিন্তু তার মানে সেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাজের যে জায়গাটা সেটার দিক নির্দেশ করবে, ঠিক না। একদমই। আচ্ছা দিদি, আমরা কি মৌপিয়া নন্দীকে সাংবাদিক জীবনের রাজনীতির রাহুল গান্ধী নাকি সিনেমার সালমান খান হিসেবে দেখতে পাচ্ছি? দিদি বিয়ে কবে করছো? বিয়ে তো করেছিলাম, টিকেনি, ভেঙে গেছে। পরবর্তী কি চিন্তাধারা রয়েছে? পাত্র আছে, এখন ফ্রি সময় আছে, এখন ভাবা যেতে পারে। পাত্র খুঁজে দাও। দিদি, আমরা তোমার ফেসবুকে মাঝে মধ্যে দেখি যে তুমি মজার বেশ ক্যাপশন দাও, যেখানে তুমি বারে বারে লিখো ইনি কে তুমি। তোমার একটা কে তুমি আমরা দেখেছিলাম বেশ কয়েক মাস আগে ভাইরাল হয়েছিল, খুব একটা মানে তোমার ডিবেটের মধ্যেই, সেখানে তুমি কে তুমিটা বারে বারে ব্যবহার করেছিলে। তারপরে তুমি এখন দেখি রিসেন্টলি ইনিকে কে তুমিটা খুব ব্যবহার করছো, কি ব্যাপার দিদি? এটা যদি ওই যখন যাদবপুর কাণ্ডটা চলছে সেই সময় দাঁড়িয়ে এক তো আমার একটা ক্লিপ নিয়ে ভাইরাল কে তুমি, সেটা থেকে কে তুমি আমাকে প্রায় আমার নামই বদলে কে তুমি হয়ে গেল। আর তেমনই হচ্ছে আমার বন্ধু জার্নালিস্ট তমাল সাহা, তো আমরা রাজভবনে একটা অনুষ্ঠান ছিল, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, তো সেখানে সবাই গিয়েছিলাম, তো রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সবাই সেখানে ছিলেন, তো কিছু গ্রুপ ফটো উঠেছিল, সেখানে ওই তমাল সাহার ছবিটা দেখে সবাই বললেন যে ইনি কে? ইনি সৌরভ চৌধুরী। সৌরভ চৌধুরী মানে হচ্ছে যাদবপুর কাণ্ডের যে অভিযুক্ত, মূল অভিযুক্ত, যেহেতু তারও দাঁড়িয়ে আছে এবং চশমা আছে, আমি দেখলাম হঠাৎ করে আমার কাছে মেসেজ আসতে শুরু করছে, ইনি কে? হ্যাঁ, সৌরভ চৌধুরীর সঙ্গে ছবি কোথায় তুললেন? শেষকালে এমন হলো যে আমি উত্তর দিতে দিতে এত ক্লান্ত হয়ে গেলাম যে কোনো হোয়াটসঅ্যাপ ঢুকলে আমি শুধু লিখে যেতাম যে সৌরভ চৌধুরী নয়, তমাল সাহা। ঠিক আছে, তো সেই জন্য এই দুটো খুব মজার হয়েছে আর কি, যেহেতু আমরা খুব বন্ধু, তমাল আর আমি খুব বন্ধু, তো আমি ওকে বলি যে তুই ইনি কে, আর ও বলে যে মৌপিয়া দি তুমি কে তুমি। দিদি, কোনো চিন্তাধারা রয়েছে তাহলে ভবিষ্যতের বিয়ে বা কি ভাবছো কিছু? না, কিছু ভাবিনি, তো ভাবার সময়ও পাইনি। আচ্ছা দিদি, কি ভাবছো, মেন স্ট্রিমে যাবে আবার, নাকি আমরা বাংলার বরখাদাতকে পাবো? বাংলার বরখাদত মানে যদি তুমি বলো যে কনফ্লিক্ট জোনে কাজ, সে কনফ্লিক্ট জোনে কাজ করেছি, সুযোগ পেলে ডেফিনেটলি আবারও করব, কিন্তু তুমি মানে এই মুহূর্তে বরখাদত যে জার্নালিজমটা করছেন সেটার কথা বলছো, মানে সেই পদ্ধতিটা অনুযায়ী, সেটা একটু অপেক্ষা করো, ডেফিনেটলি কিছুদিনের মধ্যেই আনসার পেয়ে যাবে। মানে একদম ইন্ডিভিজুয়াল কিছু দেখবো আমরা, নাকি আবার মেইন স্ট্রিমে উত্তর পরে পাবে? অপেক্ষা, কিন্তু সাংবাদিক হিসেবেই থাকবো, সাংবাদিকতা ছাড়ছো না? নট এট অল। একদমই। দিদি, আমরা একদম শেষের দিকে এসেছি, আমরা যদি একটু র্যাপিড ফায়ারের দিকে যাই। র্যাপিড ফায়ারের দিকে প্রথমেই তোমাকে আমি বলতে বলবো যে একেবারে এক শব্দে তুমি যদি একটু জানাও। এক শব্দে প্রথমে জিজ্ঞাসা করবো মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুবই ব্রাইট, দূরদর্শিতা সম্পন্ন বলে মনে হচ্ছে অফকোর্স, এবং রাজনীতির দৌড়ে অনেক দূরই যাবেন বলে মনে করা হচ্ছে, ডেফিনেটলি তার দিকে আলাদাভাবে নজর থাকবে। শুভেন্দু অধিকারী লড়াকু, মাঠের সঙ্গে অত্যন্ত ভালো কানেকশন, এবং যে ধরনের রাজনীতি আমরা দেখি, যে ওই যে দাঁত কামড়ে মাটি কামড়ে পড়ে থেকে যে লড়াই করার যে বিষয়টা, সেটা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রবলভাবে রয়েছে। ডেফিনেটলি আমি এদের তিনজনকে অত্যন্ত, যখন আমি একটা পলিটিক্যাল অবজারভার হিসেবে দেখি, তো এদেরকে আমি নিশ্চয়ই খুব আগ্রহের সঙ্গে আমি এদের রাজনীতি ফলো করি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু ডেফিনেটলি একটা, আজকে এত নিয়োগ দুর্নীতি নিয়ে যে এত কিছু হচ্ছে, ডেফিনেটলি তার একদম
সূত্রপাতটা তার হাত দিয়ে হয়েছে। অবশ্যই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত সম্মানীয় একজন মানুষ, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কালকে আমার দেখা হলে বিচারপতির কথাটা তুমি মেনশন করলে, রাজনীতিবিদ হিসেবে উনি কি সেভাবে ঠিকঠাক নন? না না, একেবারেই আমি সেটা বলছি না। ডেফিনেটলি উনি একটা জায়গা থেকে নির্বাচিত হয়েছেন, কাজে তাকে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না। কিন্তু ডেফিনেটলি যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি সাংসদ হিসেবে ভবিষ্যতে কি করেন সেদিকেও নজর থাকবে। কিন্তু অবশ্যই তিনি যখন একটা ওরকম বিচারপতির ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তার উপর তো প্রত্যাশা থাকবেই। রুদ্রনীল ঘোষ? রুদ্র আমার বহুদিনের বন্ধু। ও যেরকম একটু উল্টোপাল্টা কথা বলে ফেলে, আমিও তেমনি উল্টোপাল্টা কথা বলে ফেলি, বাট দের ইজ নো হার্ড ফিলিং। নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। অফকোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে তো তাকে, তার রাজনীতি এবং যেভাবে আমরা মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2014 দেখেছি, 2019 দেখেছি, এবং তারপর 2024 নির্বাচনে দেখছি, এই জার্নিটাকে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে আমি খুব মাইনিউটলি ফলো করি, ভীষণ মাইনিউটলি ফলো করি। দিদি রাহুল গান্ধী? রাহুল গান্ধী নিয়ে আমি বলবো অবশ্যই, তার কারণ হচ্ছে এই একটা জায়গায় আমি একটু জোর দিয়ে বলি যে রাহুল গান্ধীকে যখন থেকে খুব আন্ডার এস্টিমেট করা হতো, আমার কেন জানি আমি ইউপি, কর্ণাটক এবং ওয়েস্ট বেঙ্গলে অনেকদিন আগে ওর অনেকগুলো র্যালি কভার করেছিলাম, ইউপি কর্ণাটকে এক্সটেন্সিভলি ফলো করেছিলাম। তো সেই সময় থেকে আমার একটা কোথাও মনে হতো যে রাহুল গান্ধীকে যতটা আন্ডার এস্টিমেট করা হয়, রাহুল গান্ধীকে ততটা আন্ডার এস্টিমেট করা যায় না। এবং সেই সময় কিছু সোশ্যাল মিডিয়া পোস্টও দিয়েছিলাম, এবং একেবারে রাজনৈতিক অবজারভার হিসেবে। তো সেগুলো নিয়ে আমাকে সবাই খুব খুব মজা করতো। সবাই বলতো যে আরে কি বলছো, রাহুল গান্ধী হতেই পারে না, পাপ্পু। কিন্তু আমি বারবারই বলতাম যে না, টাইম উইল আনসার। আমার মনে হয় কখনো গিয়ে রাহুল গান্ধীকে নতুন করে অ্যাসেস করতে হবে ভারতীয় রাজনীতির ময়দানে। তো এবার 2024 যে নির্বাচন, সেই নির্বাচনের সময় তো রাহুল গান্ধীকে দাঁড়িয়ে অন্যভাবে অ্যাসেস করতেই হচ্ছে। আমি কখনোই কম্প্যারিজনে যাব না যে নরেন্দ্র মোদী বড় নেতা কি রাহুল গান্ধী বড় নেতা, নো, সেটা মানুষ তারাই রায় দেবেন। কিন্তু রাহুল গান্ধীকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাচ্ছে না, রাহুল গান্ধীকে আর পাপু বলা যাচ্ছে না। আচ্ছা দিদি, এবার যদি আমি একটার পর একটা তুলনা করে কোনটা একটা, যে কোনো একটা চুজ করতে বলবো, যাদবপুর ইউনিভার্সিটি নাকি ক্যালকাটা ইউনিভার্সিটি? ক্যালকাটা ইউনিভার্সিটি, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি ছিলাম। কিন্তু যাদবপুরে আমি চান্স পাইনি এটা নয়, যাদবপুরে চান্স পাওয়ার আমার কথাও ছিল না। আমি এত খারাপ পড়াশোনা করি, আমি কোন মানে ভাবিনি যাদবপুরে পড়বো, কাজে আমার কোনো রাগ নেই যাদবপুরে। খারাপ পড়াশোনা করলে কলকাতাতে পাওয়া যায়, ক্যালকাটা ইউনিভার্সিটি? নো 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 নো, তা বলছি না। আমি বলছি আমি পড়াশোনাটাই এত খারাপ করতাম, এত খারাপ ছিলাম যে পড়াশোনার ক্ষেত্রে একটু মানে আরো উচ্চ শিক্ষার জন্য যাব, এরকম একটা ভাবনা থাকে তো, মানুষের মনে একটা আশা থাকে বা চেষ্টা থাকে বা স্বপ্ন থাকে। আমি সেরকম স্বপ্ন রাখিনি। আমার শুধু মনে হতো যে পড়াশোনাটা আমি কবে এরকম ভাবে রেখে দেবো, ঠিক আছে। সো যে কারণে আমার ওই অ্যাসপিরেশন ছিল না যে প্রেসিডেন্সি বা যাদবপুর, ইভেন কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি তো আমি ইউনিভার্সিটির গণ্ডিতে তো পা দিইনি। আচ্ছা, আমি তো মাস্টার্স করিনি, মাস্টার্স করবো না বলেই করিনি, এবং আমার কোনো করার ইচ্ছেও ছিল না এবং করার ভরসাও ছিল না। দিদি সালমান খান আর শাহরুখ খান? শাহরুখ, এনি ডে। ফুটবল না ক্রিকেট? ফুটবল। মোহনবাগান? মোহনবাগান না ইস্ট বেঙ্গল, এটা আমি বলবো না, কারণ এটা বললে আমার প্রভু তো মার খাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই জানেন, অনেকেই জানেন না, ফেসবুকে তো খুবই দেখি। মেসি না রোনাল্ডো? মেসি। আমি ভীষণ মেসি ভক্ত। ইনফ্যাক্ট আর্জেন্টিনা যেবার ওয়ার্ল্ড কাপ জিতলো এই গতবারের আগের, মানে ডিসেম্বর 2022 ডিসেম্বরে, তখন তো আমরা একটা বিরাট মাঠে খেলা দেখছিলাম, বড় জার্সি টার্সি পরে গেছিলাম, মেসি লেখা জার্সি, প্রচুর নাচানাচি করেছি, সারা রাত গাড়িতে ঘুরেছি কলকাতার রাস্তায়। একদম ডাইহার্ড মেসি ফ্যান। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখো, আমি এই প্রশ্নটা কেন পাস করব, কারণ ইন্দিরা গান্ধী কে প্রধানমন্ত্রী হিসেবে আমি সেই সময় তো জাজ করিনি এজ এ জার্নালিস্ট, তখন আমি খুবই ছোট ছিলাম। তো আমার জ্ঞান হতে না হতে ইন্দিরা গান্ধী মারা গেছেন। তো আমি এখন নরেন্দ্র মোদীকে যখন দেখি, আমি তো শুধু তাকে বইয়ের পাতায় পড়ে দেখি না বা পুরোনো রেফারেন্সে দেখি না, নরেন্দ্র মোদীটা আমি নিজে একজন জার্নালিস্ট হিসেবে তাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। তো এই দুটো কম্পারিজনে যখন আমি যাব, তখন আমার ওখানে একটা প্রবলেম হবে, যেহেতু ইন্দিরা গান্ধীকে আমি ওইভাবে ফলো করতে পারিনি। তো আমার মনে হয় যে এই উত্তরটা। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী? রেলমন্ত্রী হিসেবেও তো ভালোই ছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে উনি কাজ করছেন। সাধারণ মানুষ যদি মনে করেন ভালো দিক, রেলমন্ত্রী একটা অন্য বিষয়, বিকজ উনি সেখানে একটা পার্ট, একটা ক্যাবিনেট তিনি পার্ট।
আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটা গোটা রাজ্যের প্রশাসনিক প্রধান, তো এই দুটোর মধ্যে তুলনা হয় না। আচ্ছা দিদি, একবারে শেষের দিকে এসে গেছি আমরা। তোমাকে যদি বলা হয় ইন ফিউচার তুমি তো বলে সাংবাদিকতাই করবে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমাকে বলা হয় ইন্টারভিউ তুমি 5 জনের নেবে না কখনো, তো সেই 5 জনের নাম কি আসবে? আমি কোনো দিন বলবো না যে আমি কারো ইন্টারভিউ নেব না, বিকজ আমার কাছে কোনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি আবার পাই, নেবে? অফকোর্স নেব। এবং আমি কোনোদিন কোনো ছুটমার্গে বিশ্বাস করি না। আমি মনে করি একজন সাংবাদিক তার একজন খুব বড় অর্থনীতিবিদের সঙ্গে যতটা ভালো সম্পর্ক থাকার কথা, সমস্ত স্তরের মানুষ, এমনকি যারা হয়তো ইনফেমাস মানুষ, যেমন আমি খুব চাইবো যদি দাউদ ইব্রাহিমের ইন্টারভিউ পাই, তার থেকে বেশি খুশি আমার মতো কেউ হবে না। আচ্ছা দিদি, একেবারে শেষের দিকে, তাহলে তোমার রাজনৈতিক জীবনে তো একবারই নয়, সাংবাদিকতার দিকেই তুমি এগোচ্ছ, একটা শেষ মুহূর্তে সাসপেন্স দিয়ে যাচ্ছ যে অবসর তো একেবারে নয়, বিরতির পর কতদিন পর আমরা আবার পাবো মৌপিয়া নন্দী? খুব তাড়াতাড়ি, ছোট মানে সত্যিই খুব ছোট ব্রেক। আমি যারা যারা এতদিন আমি কাদের জন্য আছি এখানে, মানে দর্শকরা, তারাই তো আমাকে আজকে আমি যাই করি না কেন, যেভাবে আমি থাকি না কেন, সবটা হচ্ছে দর্শকের জন্য। দর্শক এত বছর ধরে আমাকে ভালোবেসেছেন, আমাকে প্রশ্রয় দিয়েছেন এবং ক্রিটিসাইজও করেছেন। অফকোর্স ক্রিটিসাইজ করাটাও খুব জরুরি, তো তাদের জন্যই আমি আছি। আচ্ছা দিদি, জি তোমাকে যেভাবে সম্মান দিয়েছিল বা যে জায়গাটা তোমাকে দিয়েছিল, অন্য মিডিয়া যদি সেই জায়গাটা না দিতে পারে, তুমি কি হতাশ হবে? দেখো, সেই জায়গা বলতে যদি তুমি বলো যে চেয়ার বা পজিশন, আমি মনে করি এগুলো সমস্ত টেম্পোরারি। সাংবাদিক হিসেবে আমি মনে করি একদম মূল যে কাজটা, যে কোর এরিয়াটা, সেটা হচ্ছে অ্যাজ আ জার্নালিস্ট মাঠে ঘাম ঝরিয়ে কাজ করাটা। তো আমি সবসময় মনে করি যে যে কোনো চেয়ার, যে কোনো পদ, যে কোনো পজিশন, সেগুলো হচ্ছে টেম্পোরারি। সেগুলো তোমার কাছে থাকতে পারে, তোমার কাছে না থাকতে পারে। তুমি সেটা এনজয় করতে পারো, তুমি সেটা এনজয় না করতে পারো, তুমি হারাতে পারো বা পেতে পারো, কিন্তু তোমার যে কবজিতে একটা জিনিসই থাকে, যে সাংবাদিক হিসেবে তুমি মাঠে ময়দানে লড়ে কাজটা করতে পারছো কিনা। তো ওটাই একজন সাংবাদিকের কাজ, ওটাই একজন সাংবাদিকের প্রাইড। তো একজন সাংবাদিক হিসেবে আমি বাকি কিছুর বাছবিচার করি না। আই এম গ্রেটফুল টু জি, আমাকে যে জায়গাটা দিয়েছে, আমাকে সব রকম গ্রোথের সুযোগ তারা দিয়েছেন, আমাকে সব রকম ভাবে তারা তৈরি করার সুযোগ দিয়েছেন। একই সঙ্গে আমি এখনো যদি একটা সাংবাদিক হিসেবে আমাকে জাস্ট মাঠে নেমে কাজ করতে হয়, সেটাও আমি খুব আনন্দের সঙ্গে, খুব প্যাশনেটলি, খুব ভালোবেসে করব, বিকজ অ্যাজ এ জার্নালিস্ট ওটাই আমার কাজ। একদমই দিদি, তোমার জন্য আগামীর অবশ্যই শুভেচ্ছা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ রোহন। যে তুমি কোন দিকে যাচ্ছ, সকলের নজর বাংলার মানুষের পাশাপাশি আমাদের সকলেরই নজর, কারণ তোমার কাছ থেকে আমরা রোজ একটু একটু করে শিখছি, আমরা শিখে চলেছি। এবং অবশ্যই মৌপিয়াদি কোন দিকে যাচ্ছেন, মেইন স্ট্রিমের দিকে নাকি ইন্ডিভিজুয়াল কিছু করার চিন্তা ভাবনা করছেন, সবটাই আমরা নজরে রাখবো, দেখবো, কারণ আমরা রোজ শিখছি তার কাছ থেকে। রাজনীতি তবে অবশ্যই নয়, তিনি সাংবাদিক হিসেবেই শেষ দিন অবধি থাকবেন বলে জানালেন আমাদেরকে। আপনারা অবশ্যই দেখতে থাকুন এরকম যে মৌপিয়াদির সঙ্গে যে আড্ডা আজকের আমাদের এতক্ষণ চললো, আপনাদেরকে সরাসরি দেখালাম, এবং আপনারা নজর রাখুন বাংলা হান্টের ফেসবুকে।